ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকটা গতকালকে লন্ডনে হয়ে গেল সেটাতে আমি পার্সোনালি খুব স্বাগত জানাই। স্বাগত জানানোর পরেও আমার হঠাৎ করে একটা গল্প মনে পড়লো এবং আমার মনে হয় সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। গল্পটা হচ্ছে মোখলেস ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারকে বলেছে যে আমি একটা অ্যাকাউন্ট করতে চাই, 50 লক্ষ টাকা ডিপোজিট করতে চাই। ব্যাংক ম্যানেজার বলছে গুড, ভালো কথা, কিন্তু এই টাকার উৎস কি, আপনি এই টাকাটা কোথায় পেলেন? মোখলেস বলল যে আমি বাজি ধরি, এই বাজি ধরাটাই হচ্ছে আমার কাজ। বলে বাজি ধরে আপনি এত টাকা কামাতে পারেন? বলে হ্যাঁ। বলে কেমনে? বলে এই যেমন ধরেন আমি এখন বাজি ধরতে পারি আপনার সাথে 5,000 টাকা, আপনার মাথার চুলগুলো নকল। ম্যানেজার বলে, ব্যাংক ম্যানেজার বলে কি বলেন, আমার ছোটবেলা থেকে এরকম ঘন কালো চুল, কৃষ্ণ বর্ণ চুল, কদুর তেল মাখি, আপনি বলছেন যে আমার চুল নকল? বলে হ্যাঁ, 5,000 টাকা বাজি, যদি এই চুল নকল হয় আপনি আমার 5,000 টাকা দিবেন, আর যদি আসল হয় আমি আপনার 5,000 টাকা দিব। ব্যাংক ম্যানেজার খুব উৎফুল্ল হলো যে আমি তো জানি ভাই আমার চুল তো নকল না। সে বলল ঠিক আছে, আমি রাজি আছি। তখন মোখলেস বলল যেহেতু বেশ টাকা পয়সার ব্যাপার, আমি আজকে আর করবো না, কালকে আমি 2জন সাক্ষী নিয়ে আসবো, সাক্ষীদের সামনে আমি নিজ হাতে আপনার চুল ধরে টান দিয়ে দেখবো এটা নকল না আসল। যদি উঠে আসে তাহলে এটা নকল, আপনি আমার 5,000 টাকা দেবেন, না উঠলে আমি আপনার 5,000 টাকা দিব। ম্যানেজার কনফার্ম যে আমি তো জিততেছি। বললো হ্যাঁ, 2জন সাক্ষী কেন, 5জন সাক্ষী নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। পরের দিন মোখলেস 2জন সাক্ষী নিয়ে আসলো, 2জন সাক্ষী চুপচাপ পিছনে দাঁড়ালো। মোখলেস গিয়ে বললো বাজি শুরু করা যাক। ম্যানেজার বললো ইয়েস, গো অন। মোখলেস গিয়ে ম্যানেজারের চুল ধরে জোরে জোরে টান দিল, টান দিয়ে বললো ও এটা তো দেখি আসল চুল, সরি আপনি জিতছেন, 5,000 টাকা নেন। ম্যানেজার মহা খুশি। হঠাৎ ম্যানেজার তাকিয়ে দেখে 2 সাক্ষী কাঁদতেছে। আপনারা কাঁদেন কেন? টাকা গেছে মোখলেসের, জিতছে আমি, আপনি কাঁদেন কেন? সাক্ষীরা বলতেছে ভাই ঘটনা তো এইটা না, এই মোখলেস আমাদের সাথে বাজি ধরছে সকালে যে আমি গিয়ে ম্যানেজারের চুল ধরে টান দিব, যদি চুল ধরে টান দিতে পারি তাহলে 50,000 টাকার বাজি। আমরা চিন্তা করছি একটা ব্যাংক ম্যানেজারের মাথায় কেমনে চুল ধরে টান দিবে, আমরা তো রাজি হয়ে গেছি, আমাদের তো 50,000 টাকা লস। প্রিয় দর্শক, মোখলেসের মতো যারা আছেন স্মার্ট লোক, তারা আসতেও জিতেন, যাইতেও জিতেন, শাখের করাতের মতো এটাকে কি বলা যেতে পারে, যে শাখের কিছু একটা আর কি। সেই ধরনের একটা স্মার্ট লোক, বাংলার ইতিহাসের সবচেয়ে স্মার্ট লোক হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এই একই কাণ্ড করেছেন। আমরা সকলে ভাবছি, তারেক রহমান এবং বিএনপি ভাবছে যে আমরা জিতেছি, তারা হচ্ছে সেই বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের ম্যানেজারের মতো যিনি 5,000 টাকা জিতে খুব উৎফুল্ল, নিশ্চিত জানতাম জিতব। কিন্তু আসলে যে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি জিতে গেলেন সেটাই কিন্তু গত বৈঠকে দেখা গেল। আসলে আমরা খুব ছোট্ট করে আলোচনা করি জিনিসটা। প্রথম কথা হচ্ছে বিএনপির অনেকগুলো দাবি ছিল, তার একটা অন্যতম দাবি ছিল খলিল সাহেব আছেন আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা, তাকে বহিষ্কার করতে হবে বা তারা বের করে দিতে হবে, তাকে ছাঁটাই করে দিতে হবে। এই বিষয়ে কিন্তু তাদের কোনো লুকোছাপা ছিল না, কানাকানি দাবি না। প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে রিজভী আহমেদ সেই দাবিটা করেছিলেন। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। অথচ দেখেন বিএনপি এই যে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার দাবি করেছিল, এর মধ্যে একজন হচ্ছে আসিফ মোহাম্মদ 300 কোটি ভুইয়া, ও আপনারা চিনেন সজীব ভুইয়া নামে, যাই হোক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সে ছিল একজন উপদেষ্টা যাকে বের করে দিতে হবে। কি করেছিলেন? বিএনপি প্রতিনিধি দল যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে গিয়েছিলেন ঢাকায়, উনি সজীব ভুইয়াকে কিন্তু তার পাশে বসিয়ে রেখেছিলেন যে দেখ বেটা 300 কোটি টাকার চেহারা দেখতে কেমন হয়। হি ডাজন্ট কেয়ার, গেমটা খেলে দিয়েছিলেন। এই যে একটা বিশাল ব্যাপার, বিএনপির একটা ফিলিংস হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে অনেক ধর্ণা দিয়ে দেখা করতে গিয়েছেন তারেক রহমানের সাথে, হুইচ ইজ ট্রু, আমরা জিতেছি, আমরা সেই ব্যাংক ম্যানেজার। কিন্তু দেখেন তারেক রহমান সহ বিএনপি প্রতিনিধি দল যখন হোটেলে আসছেন তাদেরকে কি রিসিভ করছেন? সেই রজার রহমান ওরফে খলিলুর রহমান। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলে দিছে প্রথম গেম। প্রথমে তিনি লিডটা নিয়েছেন যে দেখ তোমরা যাকে বলছো তাকে দিয়ে স্বাগত জানাচ্ছি, পোষাইলে উপরে আসো বা পোষালে বৈঠক করো, না হলে করার দরকার নাই, এই ধরনের। এবং সেটা এমন এক অবস্থা, তখন কিন্তু বিএনপি আগে কিন্তু কোনো শর্ত দেয় না যে খলিলুর রহমান না থাকলে আমরা যাব না। দ্বিতীয় হচ্ছে যে খলিলুর রহমানকে যে স্বাগত জানানোর পরে যখন আমরা গাড়ি তুলে ফেরত চলে যাই, সেরকম কিছু হয়নি, তাদেরকে যেতে হয়েছে। এবং দ্য মেসেজ ইজ ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই, যেভাবে চাই সেটা সেভাবেই হবে,
বড় জোর যেটা হবে, আমি তোমাদের সাথে ভদ্র ভাষায় কথা বলতে পারবো। সে স্টেটমেন্টশিপ, লিডারশিপ যেভাবেই দেখেন, যদিও আমি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না, তার ডান তোষণ, তার কুৎসিত বাজি এবং কুৎসিত ব্যবসাবাজির জন্য, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু মানতে হবে মানে একটা ভালো খেলা সেটা আপনার শত্রু খেলেও যদি দেখা যায় বা বিপক্ষ দলও খেলে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সো তারেক রহমানকে প্রথমেই উনি খলিলুর রহমান দিয়ে রিসিভ করে নিয়ে গিয়েছেন এবং প্রেস কনফারেন্স শেষে যেটা হয়েছে সেখানে খলিলুর রহমানকে রিপ্রেজেন্ট করতে দিয়েছেন। এই দুটো জিনিস দিয়ে একবার সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আমার সাথে ওই ট্যাটানবাজি করে লাভ হবে না। নাম্বার 2, দুই পক্ষই সন্তুষ্ট বৈঠকে, গুড। বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে? অফিসিয়াল যে প্রেস ব্রিফিংটা আমরা দেখেছি, অফিসিয়াল যে প্রেস বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছি, সেখানের মধ্যে বলা হয়েছে তারেক রহমান বলেছেন যে নির্বাচন রমজানের আগে করলে ভালো হয়, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম মুলামুলির একটা পর্যায়ে তিনি সেটা বলেছেন যে রমজানের আগে করলে ভালো হয়, গুড। ডক্টর ইউনূস কি রাজি হয়েছেন? অরাজি হয়েছেন? কিছুই হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন করা যেতে পারে, সাবজেক্ট টু বিচার এবং সংস্কার যদি করে ফেলা যায়। তাহলে তো উনি আগে যেটা বলেছিলেন এখনো তাই বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আগে বলেছিলেন ডিসেম্বর টু জুনের ভিতরে হবে, সুতরাং ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন যে মাসেই হোক ডক্টর ইউনূসের কথা থাকলো। কিন্তু ইন্টারিম, রিমেম্বার, ইলেকশন ইজ ডিসেম্বর। বিএনপি স্ট্রিক্ট ছিল ডিসেম্বরে নির্বাচন করার জন্য, সুতরাং উনি বিএনপির এই কথাটা শুনেন নাই। নাম্বার 2 হচ্ছে উনি ওনার যে এজেন্ডা সংস্কার, বিচারের ব্যাপারটা হচ্ছে আসলে অন্য জিনিস, এটা পপুলার ডিমান্ডের জায়গা থেকে আমার মনে হয় যে ওনার ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা, ব্যক্তিগত কিছু প্রতিশোধ স্পৃহার বাইরে উনি এটা নিয়ে খুব একটা আগ্রহী কিনা আমি জানি না, ধরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে ধরলাম যে উনি আগ্রহী, কিন্তু এর বাইরে সংস্কার যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল এজেন্ডা, সংস্কারের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন সুবিধা দিয়ে দেওয়ার জন্য উনি এই শর্ট টাইমে 1-1.5-2 বছরের জন্য তাকে এত নাটক করে তাকে এখানে আনা হয়েছে। বিনিময়ে উনি কিছু ব্যবসা পাচ্ছেন, উনি মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, ওকে সেটা ভিন্ন বিষয়। ওনার এজেন্ডা উনি কিন্তু ওইটা বিএনপির ঘাড়ে দিয়ে দিলেন যে সাবজেক্ট টু বিচার এবং সংস্কারের কাজ যদি হয়ে যায় তাহলে নির্বাচন করতে পারবো। এখন কি হবে? এখন উনি যে ধরনের সংস্কারের ট্যাবলেট আগামীতে নিয়ে আসবেন, যে কোনো জিনিস করতে চাবেন, সেটা বন্দর হোক, সেন্ট মার্টিন হোক, করিডোর হোক, এগুলো তো দেখা যাচ্ছে, এর বাইরে না জানি না দেখার কি আছে, গ্যাস, তেল, খনিজ, পানি, বিদ্যুৎ, কোনটা যে কোন জায়গায় কি করে ফেলবেন আমরা জানি না। আমরা চাই কিছুই না করুন, ভালো থাকুন, বাট উনি যেসব এজেন্ডা নিয়ে আসবেন সবগুলোই বিএনপিকে গিলতে হবে, মানতে হবে, বুঝতে হবে, কারণ না হলে তো সংস্কার আটকে গেল, আর সংস্কার আটকে গেলে তো ইলেকশন হবে না। দ্যাটস এ স্মার্ট মুভ, দ্যাটস রিয়েলি এ স্মার্ট মুভ। এবং এখন বিএনপি এই জায়গায় একটা চিপায় পড়ে গেল, তাকে এই সংস্কার মানতে হবে। তারপরে একটা জুলাই সনদ আসবে, জুলাই সনদ আসার সাথে সাথে এটা সম্ভবত জুলাই মাসে আসবে, এটা স্বাভাবিক আসা উচিত, জুলাই মাসে আসবে এবং সেটার মধ্যে অনেক ধরনের জিনিস থাকবে। কারণ হচ্ছে এটা কি হচ্ছে এবং কিভাবে লেখা হচ্ছে আমরা কেউ কিন্তু জানি না, খুব গোপনে করা হচ্ছে এবং এইটা নিয়ে কিন্তু যে কোনো জাতীয় ঐক্যমত্যের কোনো বৈঠক হতে আমি শুনিনি। সুতরাং সেই জুলাই সনদে হয়তো সংবিধান স্থগিত করে দেওয়া হবে, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, অমুক তমুকের চাকরি বাতিল করা, চুক্তি বাতিল করা, বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়তো এটার ভিতরে একটা শেপ আপ করা হবে এবং করে সেই জুলাই সনদ সবাইকে স্বাক্ষর করতে হবে। তো বাকিদের স্বাক্ষর করা এত কিছু আসে যায় না, দুধভাত সংগঠনগুলো স্বাক্ষর করলে কি আর না করলে কি, ওই যে আপনার ফুটপাতে দাঁড়িয়ে থাকা পলিটিক্যাল পার্টির সিগনেচারের কিছু ভ্যালু নাই। কিন্তু বিএনপি যদি এটার মধ্যে স্বাক্ষর করে, বিএনপি অবলাইজ, বিএনপি এটা একটা বাধ্যবাধকতা হবে পরবর্তী সরকারে গিয়ে এর মূল কি পয়েন্টগুলো বাস্তবায়ন করা, যেহেতু ওনারা স্বাক্ষর করবেন। এই জিনিসগুলো ডক্টর ইউনূস বিএনপির কাছ থেকে আদায় করে নেবেন। এখন হয়তো বিএনপির সমর্থকরা ভাবছেন যে ভাই আপনি এটা কি কথা বলেন, এই তো কি বুঝলাম না, তাইলে আমাদের লাভটা কি হলো? আপনাদের অনেক লাভ হয়েছে, আপনাদের অন্য একটা লাভ হয়েছে, মানে এই বৈঠক থেকে কোনো লাভ হয় না, কিন্তু সেই লাভটা আপনাদের যেটা হয়েছে খুব ক্লিয়ার, বাংলাদেশের কাছে মেসেজ চলে গিয়েছে যে তারেক রহমান পরবর্তীতে সরকার প্রধান হতে যাচ্ছেন, বিএনপি পাওয়ার আসবে, এই মেসেজটা ক্লিয়ার। এবং এতদিন পর্যন্ত বেসরকারি অ্যাডমিনিস্ট্রেশনে বা বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে একটা সন্দেহ ছিল, তাহলে কি হবে, আদৌ কি আসবে, নাকি এনসিপিকে দিয়ে দিবে, থার্ড কোনো পার্টিকে দিয়ে দিবে, নাকি আওয়ামী লীগ আবার ফেরত আসবে। সুতরাং এরা অনেক ধরনের ব্যালেন্সিং এর মধ্যে ছিল। এখন তারা মোটামুটি বুঝে ফেলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতাটা বিএনপি এবং তারেক রহমানের কাছেই হস্তান্তর করবেন বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। সেই কনফ্লিক্ট এবং সংঘাতে তিনি যাবেন না, এবং সেটা যদি তিনি না গিয়ে থাকেন তাহলে এই যে তৃণমূলের এই গেমগুলো খেলতে এখন খুব সুবিধা হবে। এখন মফস্বলে যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা একেবারে আপার হ্যান্ডে থাকবেন, তারা সরকারি বিভিন্ন জায়গায়
এবং সরকারি অফিসাররা তাদের দিকে ঝুঁকে পড়বে। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশে নির্বাচন জেতার আগে আপনাকে রাজপথ জিততে হবে। যতগুলো জায়গায় আপনি দেখবেন, যতবার একটা প্রপার সঠিক নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন হয়েছে, সেখানে দেখবেন যে পক্ষ এর আগে রাজপথে জিতেছে তারাই কিন্তু সরকার গঠন করেছে। মানুষের মাইন্ডসেট, ভোটারদের মাইন্ডসেট হচ্ছে সেই জায়গায়। এখানে যে জিনিসটা হয়েছে, এইবার আসলে বিএনপি জুলাই আগস্টে অফিসিয়ালি জিতে নাই। অবশ্যই তাদের লোকজন প্রাণ দিয়েছেন, তারা আন্দোলনে ছিল, তারা ব্যাপক হারে এটার মধ্যে ইনভলভ ছিল, সে বিষয়ে সন্দেহ করছি না। কিন্তু জুলাই আগস্টের লাইমলাইট বিজয়ী পক্ষ তারা না, সেটার বিজয়ী পক্ষ হয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত। জামাত এইটা প্রথম থেকে একটা চমৎকার লাইমলাইট নিতে পেরেছে, ওয়ান্ডারফুলি প্লেড। প্রথম দিকে তারা অনেক ভাবভঙ্গি করেছে, পরবর্তীতে যেটা হয়, মানে জামাত আসলে চোকার পাটি তো শেষ পর্যন্ত পারে না, সেটা আমরা আরেকদিন আলাপ করে নিব না। তো ওইখানে বিএনপির আসলে এত স্টেক ছিল না, এবং এত স্টেক না থাকার কারণে কিন্তু আপনি দেখবেন যে যারা জিতেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা প্রথম থেকে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদকে আনতে চায় না এই স্লোগান দিচ্ছিল। নৌকা এবং ধানের শীষ একই সাপের দুই বিষ, এটা দেয়ালে লিখছিল। তাদের যে সমর্থিত অ্যাক্টিভিস্টরা, ইউটিউবাররা এবং যারা আসলে মানুষের পপুলার ডিমান্ডগুলোকে শেপ করেন, তারা সকলে কিন্তু একযোগে বিএনপির বিরুদ্ধে লেগে গিয়েছিল এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে বিএনপিকে কোণঠাসা করে ফেলার। এই জায়গা থেকে বিএনপি ফেরত আসতে পেরেছে, কারণ এইটার মাধ্যমে বিএনপি তো উইনিং ক্লেম করতে পারলো। সাধারণ লোকজন দেখছে, আরে বাবারে 4 কোটি না 5 কোটি টাকা, 3.5 কোটি টাকা নাকি হোটেল ভাড়া দিয়েছে। আমি জানি না ভাই, এই আপনারাও জানেন, আমিও জানি, ফেসবুকে এগুলো লেখালেখি দেখি। যাই হোক, 5 কোটি টাকায় ধরুন 3 কোটি টাকা, 3 কোটি টাকা খরচ করে ডক্টর মোহাম্মদ ইউনূস 37 জন লোক নিয়ে গিয়ে ওই টিনের টুকরা পুরস্কার ওইগুলো নিয়ে কথা না বলে, আপনি আমি সবাই জানি ওইটা আইওয়াশ, তারেক রহমানের সাথে দেখা করেছেন। সো মেসেজ ইজ ক্লিয়ার, এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে যাই করে থাকুক, নির্বাচন ওইভাবেই যাবে। এবং নির্বাচন কমিশন যে ইতিমধ্যে বিএনপি প্রভাবিত, সেটা তো পরিষ্কার করে ফেলেছে এনসিপি, সরকারের আরেকটা দল। তারা বারবার বলছে যে নির্বাচন কমিশন বাতিল করতে হবে, পরিবর্তন করতে হবে, কারণ এটা বিএনপি সমর্থিত নির্বাচন কমিশন বলে তারা মনে করে। সো ওই জায়গাটা যদি পরিবর্তন না আসে এবং সরকারের পক্ষ থাকে, অবভিয়াসলি পরবর্তী নির্বাচনের রেজাল্ট এখনই দেখা যাচ্ছে, এটা এক ধরনের একতরফা নির্বাচন হবে। কিছু কিছু জায়গায় হয়তো জামাতের লোকজন কিছু চেষ্টা করবে, বাট আলটিমেটলি এটা বিএনপি এককভাবে একটা মানে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিবে, যেহেতু আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। সেই মেসেজের কারণে বিএনপির এই লাভটা হবে যে তারা বিজয়ী হিসাবে নির্বাচনে ঢুকতে পারবে নির্বাচন করার আগে, যেহেতু তারা স্ট্রিটের বিজয়টা ক্লেম করতে পারে না। জুলাই আগস্টের সময় লোকজন এখনো বিশ্বাস করে, অন্তত আমি যাদেরকে চিনি, যে ভাই এই খেলা বিএনপিও তো দুধ ছিল, মূল খেলাটা তো ইউনূস স্যার বা আন্তর্জাতিক মহল, আমেরিকা খেলেছে, থ্রো দা বৈষম্য বিরোধী, থ্রো দা সুশীল সমাজ, থ্রো দা বামবদর, তাদেরকে দিয়ে এই ক্লেমটা বিএনপি করতে পারবে। সো আলটিমেটলি বিএনপির মহা লাভ হয় নাই, বাট লসও হয় নাই, এই কথাটা ঠিক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিগ একটা আপার হ্যান্ড নিয়ে নিয়েছেন, এবং আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে অনেকগুলা মূল স্টেক হোল্ডারদের মধ্যে এই মুহূর্তে শীর্ষ 3টা স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী, বিএনপি এবং জামাত, ডক্টর ইউনূস, জামাত বলি না, ডক্টর ইউনূস বলি। সো এই হচ্ছে 3টা স্টেক হোল্ডার। এই 3টা স্টেক হোল্ডারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বিএনপিকে আষ্টে বাঁধিয়ে ফেলেছেন, এবং বিএনপি এখন ট্যাফও করতে পারবে না। করলেই লোকজন বলবে, আরে মিয়া তুমি আর কি চাও, তোমারে গিয়ে তো স্যারে তো গিয়ে লন্ডনে গিয়ে মিটিং করে আইলো 4 কোটি টাকা খরচ করে, আর তোমারে কি করবে, তুমি আবার কই থেকে দাবি দেওয়া নিয়ে আসলা, এইভাবে চিন্তা করবে। আই এম সরি, এটা সাউন্ড হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যে আরে লোকজন করে টাকা দিয়ে দে ভোট দিয়ে দে, তা নয়। বাট পার্সপেকশনটা তাই হবে, লোকজন বিএনপির উপর বিরক্ত হবে যদি বিএনপি এখন ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করে নতুন কিছু করতে যায়। ডক্টর ইউনূস বিএনপির কাছ থেকে একটা সেফগার্ড নিয়ে নিলেন, ওয়ান্ডারফুলি প্লেড, গুড। এবং আমরা দেখতে থাকবো। অনেকেই সন্দেহ করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, না আমার বিশ্বাস হবে, এবং সেটা যদি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হতো আরো ভালো হতো, একটা ভালো ভাষাভাষী হতো। শুনেছি 12 ফেব্রুয়ারি হবে, বাট 14 ফেব্রুয়ারি হলে হয়তো চমৎকার হতো। সবকিছুর পরে আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে একটা থ্যাংক ইউ দিতে চাই, কারণ হচ্ছে আমি যা প্রেডিকশন দিয়েছিলাম আগের বার, ওনারা মোটামুটি সেই প্রেডিকশনে আছেন। এতে দেশের কি লাভ হলো, ইউনূসের কি লাভ হলো, তারেক রহমানের কি লাভ হলো সেটা ভিন্ন কথা, আমার অনেক লাভ হলো। কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন, ভাই আপনার কথা মিলে গেছে, প্রেডিকশন মিলে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে বলে যে ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। অনেকগুলা বক থাকতে হবে, 2-4টা এমনিতেই মরবে, ঝড় হইলেও মরবে, না মরলেও মরবে, ফকিরের কেরামতি বাড়তেই থাকবে। সো আমরা ফকিরের কেরামতি ভবিষ্যতে এই চ্যানেলে আবার দেখাতে থাকবো।
কিন্তু কেমন দেখাবো? আপনারা তো একটা লাইক দেন না, থামস আপ দেন, থামস আপই তো লাইক বোধ হয়, এটা দেন না, একটু সাবস্ক্রাইব করেন না, একটু শেয়ার করেন না। এগুলো করলে দেখাতে ভালো লাগে। ভালো থাকেন, কথা হবে পরের পর্বে।